মাধ্যমিক গণিতের স্পেশাল ক্লাসে এখন আমরা সরল সুদ কষা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই সরল সুদ কষায় প্রথমত মূল বিষয়গুলোর সংক্রান্ত কয়েকটি ব্যাপার জেনে নেওয়া যাক। প্রথম হচ্ছে আসলকে প্রিন্সিপাল বলা হয়, এবং এই প্রিন্সিপাল বলতে বোঝায় যে টাকাটা গচ্ছিত রাখা হয়েছে বা ধার নেওয়া হয়েছে, তার মানে গচ্ছিত টাকা বা ধার নেওয়া টাকা। তুমি ব্যাংকে যে টাকাটা রাখলে সেটাই হলো আসলে আসল। প্রথমে উত্তমর্ণ মানে যিনি ঋণ দেন, উত্তমর্ণ যিনি ঋণ দেন তাকে বলা হয় ক্রেডিটার। উত্তমর্ণ ঋণ দেন। আর যিনি ঋণ গ্রহণ করেন তাকে বলা হয় অধমর্ণ। তার মানে ঋণ যিনি গ্রহণ করলেন তিনি হলেন অধমর্ণ। অনেক সময় শর্ট কোশ্চেনে এই কথাগুলো পড়ে উত্তমর্ণ অধমর্ণ নিয়ে। তারপর হলো সুদ। দেখো, উত্তমর্ণের কাছে অধমর্ণ টাকা নিচ্ছেন, সেই হিসেবে তিনি কিছু অর্থমূল্য দিয়ে থাকেন, অর্থমূল্য দেন। উত্তমর্ণর কাছে অধমর্ণ নিচ্ছেন, তাহলে সেই টাকাটা তিনি ব্যবহার করছেন, তাই অধমর্ণ উত্তমর্ণকে যে অর্থমূল্য দেন, তাহলে এটা দেন অধমর্ণ কাকে? উত্তমর্ণকে। উত্তমর্ণকে। অধমর্ণ মানে হলো ডেপ্টার। ডেপ্ট মানে ঋণ, ডেপ্টার মানে অধমর্ণ। তোমার ক্রেডিটার বা উত্তমর্ণকে যে টাকা দেন সেটাই হলো সুদ। কিছু অর্থমূল্য দেন, কারণ উত্তমর্ণের টাকা অধমর্ণ নিয়েছেন, সুতরাং তিনি সেই টাকাটা খাটাচ্ছেন, ব্যবহার করছেন, তাই তিনি কিছু অর্থমূল্য দেন অধমর্ণ উত্তমর্ণকে। সেই অর্থমূল্যই হলো সুদ। এবার সুদ আসল মানে হলো সুদ যোগ আসল। আসল মানে যেটা গচ্ছিত টাকা, আর সুদ হলো অধমর্ণ উত্তমর্ণকে যে টাকাটা দিলেন, দুটো যোগ করলে তাকেই বলা হচ্ছে স্ববৃদ্ধি মূল বা সুদাসল। ইংরাজিতে বলবো যাকে অ্যামাউন্ট। সুদের হার মানে কি হারে সুদ নেবে সেটা ঠিক করে নিতে হয়। ধরো 10% সুদের হার, তার মানে 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ 10 টাকা। তাহলে সুদের হার বলতে বোঝাচ্ছে 10% বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। এরকম যেরকম শর্ত ঠিক হয় সেই অনুযায়ী সুদ দিতে হয়। অনেক সময় ষান্মাসিক হতে পারে, অর্ধবার্ষিক সুদের হার হতে পারে, একদিনের সুদ হিসেব থাকতে পারে, সেগুলো আমাদের হিসেবে দেখতে হবে। সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, আর সুদের পরিমাণ মানে টোটাল ইন্টারেস্ট। তাহলে টোটাল ইন্টারেস্ট মানে সুদ। টোটাল ইন্টারেস্ট মানে মোট যে টাকাটা অর্থমূল্য পেলেন কে? উত্তমর্ণ। কার কাছ থেকে? অধমর্ণর কাছ থেকে। সেটাই হলো সুদের পরিমাণ। এই সুদের পরিমাণ সমান আমরা নেব আসল মানে প্রিন্সিপাল, তাকে পি দিয়ে প্রকাশ করব, আসলকে পি দিয়ে। তাহলে পি ইন্টু টি মানে কি? টি মানে হলো তোমার সময়, ইন্টু সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হারকে স্মল আর দিয়ে প্রকাশ করব, বাই 100। তাহলে আইটা কি? হলো মোট সুদ, টোটাল ইন্টারেস্ট, সমান পি হলো আসল প্রিন্সিপাল, পি হলো প্রিন্সিপাল। টিটা কি? টি হলো টাইম, সময়, আর হলো রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। এই করে আমরা সুদের পরিমাণ খুব সহজে হিসেব করে বের করে নিতে পারি। এখানে দেখো, প্রথমেই সহজ একটা অঙ্ক দিয়ে আমরা আলোচনায় ঢুকি। প্রথম অঙ্কে কি বলছে? 5 বছরে আসল ও সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক সুদের হার কত? দেখো, তাহলে আসল মানে প্রিন্সিপাল, আসল সমান আমরা ধরে নিচ্ছি তাহলে 10x। তাহলে সুদ কত? সুদ মানে মোট ইন্টারেস্ট হলো তাহলে কত? আসল 10x হলে সুদ হলো 3x অঙ্ক অনুযায়ী। সময় কত? সময় কিনা
সময় মানে টি ইকুয়ালস টু 5 বছর। তাহলে আসল ধরে নিলাম 10x টাকা, সুদ হলো 3x টাকা, সময় 5 বছর। বলছে বার্ষিক সুদের হার কত? দেখো আই সমান সমান আমরা জানি পিটি ইন্টু আর বাই 100। তাহলে আই সমান কত 3x, পি সমান কত 10x, ইন্টু টি কত 5 বছর, ইন্টু আর আমি জানি না, সুদের হার আর ধরে নেব, হ্যাঁ, সুদের হার সমান আর ধরি। তাহলে সুদের হার আর বাই কত 100। দেখো দুই পক্ষ থেকে এক্স কেটে গেল, অতএব আর সমান 3 ইন্টু 100 বাই 10 ইন্টু 5। 10 10 100, 5 দুগুণ 10, তাহলে 6। তাহলে সুদের হার কত? অতএব বার্ষিক সুদের হার মানে বছরের সুদ বলা হয়েছে, বার্ষিক সুদের হার সমান 6%, মানে শতকরা সুদ 100 টাকায় 6 টাকা সুদ পাওয়া যাবে। এরপরে দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কে কি বলছে দেখো, বলছে বার্ষিক সুদের হার 4% থেকে 3.4% হয়, শ্যামবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, শ্যামবাবুর মূলধন কত? দেখো এখানে আমরা ধরে নিচ্ছি মূলধন মানে আসল, তাহলে আসল সমান সমান ধরে নিচ্ছি পি। প্রথম ক্ষেত্রে দেখো দুটো ক্ষেত্রেই বলছে বার্ষিক আয়, তাহলে সময় দুই ক্ষেত্রেই কিন্তু টি হলো 1 বছর, দুটো ক্ষেত্রেই কিন্তু। সুদের হার দুভাবে হয়েছে, সুদের হার কত আর সমান 4%, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত, সুদের হার সমান 3.4%। তাহলে দেখো বলছে যে তার 60 টাকা বার্ষিক আয় কম হয়, তার মানে সে 60 টাকা কম সুদ পায়। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ যদি I1 সমান ধরি পি ইন্টু টি, টি কত 1 বছর, ইন্টু আর কত 4%, তাহলে পিটি আর বাই 100। দ্বিতীয় ক্ষেত্রে I2 কত, পি একই থাকলো, সময়ও কত আছে সেই 1 বছর, এগুলো লিখে নেবে অঙ্ক করার সময়। সময় হলো 1 বছর, সুদের হার 3.4, 3 4 12, 15/4 বাই 100। এবার দেখো তাহলে সুদ কিন্তু সুদের হার কমে গেছে, তাহলে সুদ কম পেয়েছে কত 60 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ থেকে দ্বিতীয় ক্ষেত্রে সুদ বাদ দিলে 60 টাকা থাকবে। তাহলে দেখো 4p/100 মাইনাস 15p বাই 400 সমান 60 টাকা। তাহলে দেখো লসাগু করলে হলো 100 আসছে 400, তাহলে 4 4 16p মাইনাস 15p সমান সমান 60, অথবা পি সমান 4 6 24, 24,000 টাকা। তাহলে মূলধন কত? অতএব নির্ণেয় মূলধন সমান 24,000 টাকা। এইভাবে খুব সহজে আমরা অঙ্কগুলো করে ফেলব। নির্ণেয় মূলধন সমান 24,000 টাকা। সুতরাং মূল কথা এই অঙ্কগুলোতে যেটুকু পেলাম, আই সমান পিটি আর বাই 100, এটা তোমাকে মনে রাখতে হবে। আই হলো কি মোট সুদ, পি কি আসল প্রিন্সিপাল, টি কি টাইম কত সময়ের জন্য, আর হলো বার্ষিক সুদের হার। এইভাবে আমরা খুব সহজ করে অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারছি। এইবার 2 নম্বর পেজে যাওয়া যাক। 2 নম্বর পেজে 3 নম্বর অঙ্কে কি বলছে, বলছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। দেখো আসল প্রিমিয়াম কত, পি সমান 292 টাকা। আচ্ছা সময় টি সমান 1 দিন, কিন্তু আমরা সাধারণত অভ্যস্ত কি 1 বছরের 1 দিন মানে 1/365 বছর, 365 দিনে 1 বছর হয় যেহেতু। সুদ মোট সুদ কত, আয় সমান 5 পয়সা, পয়সায় না নিয়ে যেহেতু আসল টাকায় আছে আমরা সুদটাও টাকাতে বের করব, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম, 5/100 টাকা। এবার দেখো সুদের হার ধরে নিচ্ছি আর, ধরি সুদের হার সমান R%। তাহলে এখন তুমি জানো
আই সমান কত জানো? পিটি ইন্টু আর বাই 100। আইটা কত? 5/100 সমান পি কত? 292। টি কত? সময় 1/365 বছর। আর বাই 100 বসলো, তাহলে দুই পক্ষ থেকে 100 কেটে দেওয়া যায়। তাহলে 8 সমান কত? 5 ইন্টু 365/292। দেখো 73 বারে কাটে, এটা 5, এটা 4। তাহলে সুদের হার হলো 25/4%। তার মানে কত হলো? 6/1%। তাহলে সুদের হার সমান 6/1%। অতএব নির্ণেয় সুদের হার লেখো, তাহলেই ভালো হয়। সুদের হার সমান 6/1%। এরপরে 4 নম্বর অঙ্কে যাওয়া যায়। 4 নম্বর অঙ্কে কি বলছে দেখো। বলছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়। মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত? দেখো এখানে যে কথাটা এক আছে সেটা হলো আসল। তাহলে ধরে নিচ্ছি আসল সমান পি টাকা। সুদের হার তো একই আছে। এবার বলছে 7 বছরে সুদে আসলে, তাহলে আসল পি প্লাস 7 বছরের সুদ সমান সমান কত? 7,100 টাকা। আবার দেখো 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়, তাহলে পি প্লাস 4 বছরের সুদ সমান 6,200 টাকা। তাই যদি বিয়োগ করা হয় পি কিন্তু কেটে যাবে। দেখো কি দাঁড়ালো? 3 বছরের সুদ সমান 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ সমান 900/3 টাকা সমান 300 টাকা। তাহলে 4 বছরের সুদ কত? 4 বছরের সুদ সমান 4 × 300 মানে কত টাকা? 1,200 টাকা সমান 1,200 টাকা। এবার মজা দেখো, এই যদি এগুলোকে 1 নম্বর প্রথমটাকে সমীকরণ বলো আর দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ বলো, দেখো পি প্লাস 4 বছরের সুদ সমান 6200 টাকা। তাহলে 2 নম্বর সমীকরণে পাই। 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, 4 বছরের সুদ এখন আমার জানা 1,200 টাকা। তাহলে ওই 4 বছরের সুদ যদি আমি বসিয়ে দিই তাহলে দেখো আসলটা পেয়ে যাব। তাহলে পি প্লাস কত হলো? 1,200 সমান 6,200 টাকা। তাহলে পি কত? 6,200 থেকে আমরা 1,200 বাদ দিই, তাহলে আসল হলো গিয়ে তোমার 5,000 টাকা। এইবার বলেছে সুদের হার। খুব সহজ ব্যাপার, আসল বেরিয়ে গেল, তাহলে আসল সমান 5,000 টাকা। তাহলে সুদের হার বের করতে হবে। সুদ কত? ধরি আমি 4 বছরে সুদ পেয়েছি 1,200 টাকা, তাহলে সুদ আই সমান 1,200 টাকা। সময় কত? 4 বছর। সময় টি সমান 4 বছর। সুদের হার কত জানি না, সুদের হার সমান R% ধরে নিচ্ছি। তাহলে দেখো কি দাঁড়ালো, আই সমান পিটিআর বাই আই সমান সমান কত হবে? পি ইন্টু টি ইন্টু R/100। তাহলে বসিয়ে দিই। আই কত হলো? 1,200। পি কত? 5,000। টি কত? 4 বছর ইন্টু R/100। তাহলে দেখো এখান থেকে আমরা আর এর মান কিন্তু পেয়ে যেতে পারি। হিসেবে সুবিধার জন্য দুটো শূন্য কিন্তু কেটে দিলাম। অতএব আর সমান 1,200/50 ইন্টু 4। দেখো 0 0 কেটে গেল, 4 30, 5 6 30। তাহলে আর হলো 6। তাহলে কি দাঁড়ালো? অতএব আসল কত বেরিয়েছিল? আসল আমাদের বেরিয়েছিল 5,000 টাকা। তাহলে মূলধন বলেছে, দেখো অঙ্কে চেয়েছে মূলধন, অতএব নির্ণেয় মূলধন 5,000 টাকা এবং শতকরা সুদের হার 6%। সুদের হার 6%। তাহলে নির্ণেয় মূলধন
সমান 5,000 টাকা ও সুদের হার সমান 6%। এবারে আমরা পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করি। পরের অঙ্কে কি বলছে দেখা যাক। 5 নম্বর অঙ্কে এবার আমরা যাচ্ছি। 5 নম্বর অঙ্কে দেখো যেটা বলেছে, কি বলেছে, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু প্রথমে বছরের প্রথমে 15,000 টাকা জমা দেন, 3 মাস পর 3,000 টাকা তুলে নেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। এই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন? দেখো এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে 3 মাস অন্তর, প্রথমটা 3 মাস কত টাকা খেটেছে, এই 15,000 টাকা যেটা দিয়েছেন সেটা। তাহলে আমি 3 ভাগে অঙ্কটাকে ভাগ করে করছি। প্রথম ক্ষেত্রে আসল P1, আসল ব্র্যাকেটে P1 কত টাকা, কত 15,000 টাকা। আচ্ছা, সময় কত, সময় 3 মাস পড়েছে, 3 মাস পরে কিন্তু কিছু টাকা তুলে নেওয়া হয়েছে। তাহলে সময় 3 মাস মানে 3/12 বছর সমান 1/4 বছর। তারপরে কি হয়েছে, সুদের হার কিন্তু সব সময় সমান বলে গেছে। কি বলেছে, সুদের হার দীপুবাবু কি হারে সুদ দিয়েছেন, ব্যাংক থেকে 5% হারে, তাহলে সুদের হার 5%। তাহলে এটা 1 নম্বর ক্ষেত্র হলো, সেখানে সুদ আমরা বের করতেই পারবো। 2 নম্বর ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসল P2 সমান কত, 15,000 টাকার মধ্যে 3,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে 15,000 বিয়োগ 3,000 টাকা কত হলো, সমান 12,000 টাকা। দেখো এই টাকাটা হাত পড়েছে কখন, 3 মাস পরে আরও 8,000 টাকা জমা দিলেন, তাহলে এই টাকাটা খেটেছে কিন্তু 3 মাস। তাহলে এখানেও সময় সমান 3 মাস সমান 3/12 বছর সমান কত, 1/4 বছর। সুদের হারও কিন্তু একই, সুদের হার কত, 5%। তৃতীয় ক্ষেত্রে কি বলছে দেখো, তৃতীয় ক্ষেত্রে হলো আরও 8,000 টাকা দিলেন, মোট 6 মাস গেল, তাহলে তৃতীয় ক্ষেত্রে আসল কত, আসল হলো সমান এই 12,000-এর সঙ্গে আরও 8,000 টাকা যোগ হয়েছে, তাহলে আসল এখন P3, আসল P3 সমান 12,000, তার সঙ্গে আরও কত টাকা, 8,000 টাকা যোগ হয়ে গেল, সমান কত হলো, 20,000 টাকা। তাহলে সময় কত, সময় সমান T, সময়টাকে T বলবো সবসময়, সময় T বলবো, সমান হলো 6 মাস। এই ক্ষেত্রে 6 মাস সমান 6/12 বছর সমান 1/2 বছর। আবার সুদের হার সমান 5%। সুদের হারকেও স্মল আর বলবো, রেট অফ ইন্টারেস্ট প্রতি ক্ষেত্রেই। তাহলে এবার প্রতি ধাপে আমরা সুদ ক্যালকুলেট করে নিই, গণনা করে নিই সুদের পরিমাণ। তাহলে প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ বা সুদ I সমান কত, বা I1 সমান P1 T1 করে দিই ইন্টু R/100, P1 T1 R/100। P1 তোমার হলো 15,000 টাকা, T1 কত, 1/4 বছর, আর কত, 5/100। দেখো 0 তুমি কেটে দিতে পারো। এবারে আর কি হচ্ছে, 750/4 টাকা, 4/18 72, 4/7 28, 4/5 20, 187.5 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত, সুদ I2 সমান কত, P2 ইন্টু T ইন্টু R, বা T2 করে দিই, এটা T2 ইন্টু R/100। P2 কত, P2 হলো গিয়ে 12,000 টাকা
ইন্টু T2 কত, 1/4 বছর, আর কত 5, বাই কত আছে 100, 0 0 কেটে দাও, 4 30, তাহলে কত হলো গিয়ে 150 টাকা। তাহলে 150 টাকা হলো দ্বিতীয় ক্ষেত্রের সুদের পরিমাণ। এবার তৃতীয় ক্ষেত্রে দেখো কতটা হচ্ছে সুদ, কত এই সুদটা, I3 সমান কত, P3 সময়কে T3 ধরছি ইন্টু R/100, P3 কত 20,000 ইন্টু T3 কত হাফ বছর, আর কত 5/100, 0 0 কেটে গেল, 2 100, তাহলে এখান থেকে সুদের পরিমাণ বেরোলো 500 টাকা। তা দেখো সারা বছরে মোট সুদ কত, মোট সুদ সমান সমান কত হলো 187.5 টাকা, 187.5 প্লাস 150 প্লাস 500 টাকা। মোট সুদ মানে আই সমান কত, I1 প্লাস I2 প্লাস I3 সমান সমান এই টাকাটা তুমি বলতে পারো কত হলো, সমান দেখো 500 650, আচ্ছা 7 থাকলো, 5 আর 8 13, হাত থাকলো 1, 6 7 8, 837 টাকা 50 পয়সা। তাহলে কত টাকা পাবেন কি চেয়েছে, সুদে আসলে কত টাকা পাবেন। দেখো শেষ সময়ে কিন্তু আসল ছিল 20,000 টাকা, অতএব দীপুবাবু পাবেন, অতএব দীপুবাবু সুদে আসলে পাবেন, সুদে আসলে পাবেন কত টাকা, আসল তো ছিল তোমার 20,000 টাকা দেখা যাচ্ছে এখানে শেষে, আর সুদ পেলেন এই টাকাটা, তাহলে কত হলো 20,000 প্লাস 837.5 টাকা, তার মানে কত হলো 20,837.5 টাকা। তার মানে এই অঙ্কে কি দেখো, এই অঙ্কটার বৈশিষ্ট্যটা কি, 3 মাস অন্তর প্রথমে দুবার আসলটা বদলে গেছে এবং সুদের হার কিন্তু একই আছে, কিন্তু আসল যেহেতু বদলে গেছে তাই সুদের হিসেব প্রতি ক্ষেত্রের আলাদা আলাদা করে করব, এবং কতটা সময়টাকে কিন্তু আমরা যেহেতু টিটা বছরে নিয়ে করেছি বার্ষিক সুদের হার, সুতরাং কয়েক মাসের সুদ কষতে গেলেও তাকে বছরে নিয়েই করব, এবং প্রতি ক্ষেত্রে সুদ PTR/100 সমান মোট সুদ, এই ফর্মুলা কাজে লাগিয়ে প্রতি ক্ষেত্রে সুদ বের করে নেব। দিয়ে মোট সুদ কত পেল সেটা পেয়ে গেলাম, মোট সুদ I সমান I1 প্লাস I2 প্লাস I3 সমান পেয়ে গেলাম কত 837.5 টাকা, আর আসল শেষে ছিল 20,000 টাকা, দীপুবাবু মোট পেলেন 20,837.5 টাকা। এরপরে অঙ্কে আসা যাক, এরপরে অঙ্কে কি বলছে, এরপরে অঙ্কে বলছে যে রমেশবাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখে। 3টি ব্যাংকে সরল সুদের হার 4%, 5% এবং 6% ও 6%। বছর পর মানে 1 বছর ব্যাংকে 3টি ব্যাংকে মোট সুদ সমান হয়, মানে প্রত্যেকটি ব্যাংকের সুদের পরিমাণ কিন্তু সমান হয়ে গেল, এটা একটা শর্ত। 3টি ব্যাংকের প্রত্যেকটিতে কত টাকা রেখেছিলেন। তাহলে দেখো এই অঙ্কটা যেমন আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব, যে প্রথমত ধরে নিই প্রথম ব্যাংকে 1 নম্বর ব্যাংকে কত টাকা রেখেছিলেন, প্রথম ব্যাংক ধরি X টাকা, দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখেন ধরি Y টাকা, তাহলে আসল এটা P1 প্রথম ব্যাংকের আসল, দ্বিতীয় ব্যাংকের আসল P2 আসল এটা, আর তৃতীয় ব্যাংকে কত টাকা রাখেন, তৃতীয় ব্যাংক সেখানে রাখেন আসল P3 সমান সমান কত টাকা, Z টাকা। দেখো X প্লাস Y প্লাস Z সমান কিন্তু 3,70,000 টাকা।
সুতরাং তিনটে ব্যাংকে গচ্ছিত রাখা টাকার পরিমাণ আমরা প্রথমে কিন্তু ধরে নিলাম। এইবার দেখো কি বলেছে, তিনটে ব্যাংকেই কিন্তু বছর শেষে সুদের কথা বলেছে। তাহলে সময় কত? প্রত্যেকটা ক্ষেত্রেই সময়, প্রত্যেক ক্ষেত্রে সময় টি সমান 1 বছর প্রতি ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকেও সময় কত? টি সমান 1 বছর। তৃতীয় ব্যাংকেও কিন্তু সময় টি সমান 1 বছর। কিন্তু দেখো সুদের হার আলাদা। প্রথম ব্যাংকে সুদের হার কত? 4%। দ্বিতীয় ব্যাংকে সুদের হার কত? সুদের হার রেট অফ ইন্টারেস্ট R2 হলো কত? বলে দিয়েছে 5%। তাহলে তৃতীয় ব্যাংকে সুদের হার সমান 6%। কিন্তু বলেছে কি 1 বছর পর তিনটি ব্যাংকের মোট সুদ সমান, মানে প্রত্যেকটা ব্যাংক থেকে সমান সমান সুদ পাচ্ছে। তাহলে প্রত্যেকটা ব্যাংকের সুদটা বের করে নিই এবং সেটা সমান হবে, এটা বুঝতেই পারছি। তাহলে প্রথম ব্যাংকের মোট সুদ সমান সমান কত? দেখো মোট সুদ সমান P1 ইন্টু টি ইন্টু R1/100। তার মানে কত? P1 হলো তোমার x, টি হলো 1, R1 হলো 4/100, মানে 4x/100 টাকা। দ্বিতীয় ব্যাংকে কত মোট সুদ? মোট সুদ সমান P2 টি R2/100। P2 কত? y, টি কত? 1 বছর, আর মানে 5/100। তৃতীয় ব্যাংকে কি আছে? মোট সুদ সমান সমান কত? P3 ইন্টু টি ইন্টু R3/100। তার মানে কত? P3 হলো কত? Z, টি কত? 1 বছর, R3 কত? 6/100। দেখো তিনটে ব্যাংকেই কিন্তু মোট সুদ সমান। তাহলে এটা বলতে পারি এই প্রথম থেকে 4x/100 সমান সমান তোমার বলা যেতে পারে কত? 5y/100 সমান সমান কত বলা যায়? 6z/100। আচ্ছা এইটা সমান যদি আমি কে বলি, কেন দেখো মোট টাকা কিন্তু 3,70,000। সুতরাং একটা শর্ত কিন্তু আমার হাতে আছেই, x প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000 টাকা। দেখো এটা কিন্তু আমার হাতে আছেই। তাহলে আমি এখান থেকে কি করব? এই সমীকরণটা থেকে, এই 1 নম্বর সমীকরণ থেকে এক্স ওয়াই জেডকে বের করে নিই। 4x/100 সমান কে? তাহলে x সমান কত? 100k/4। তার মানে কত হলো? 25k। আচ্ছা 100k/4ই থাকলো। y সমান তাহলে কত? 5y/100 সমান k, y সমান 100k/5। একইভাবে z সমান কত? 100k/6। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3,70,000 টাকা। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই এই কথাগুলো, অর্থাৎ এক্স ওয়াই জেডের মান যদি আমি বসিয়ে দিই এই 2 নম্বর সমীকরণে, তাহলে কে পেয়ে যাব। আর কে পেলেই আমার এক্স ওয়াই জেড কিন্তু পাওয়া হয়ে যাবে। তাহলে দেখো এক্সের জায়গায় কত লিখব? 100 ইন্টু k/4 প্লাস 100k/5 প্লাস 100k/6 সমান 3,70,000। তাহলে দেখো 100কে আমি কমন নিতে পারি। তাহলে থাকলো কত? দেখো 5 6 30 দুগুণ 60। তাহলে এখানে 4 15 60, 5 12 60, 6 10 60 সমান 3,70,000। তাহলে কে সমান সমান কত? দেখো 3,70,000। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 3,70,000 ইন্টু 60 বাই কত? এই 100, আর এই যোগটা করলে 15 12 27 10 37 নিচে ভাগে চলে এলো। তাই দেখো দুটো শূন্য কেটে গেল, 37 কেটে গেল 3700তে। তাহলে কত হলো গিয়ে? দেখো কে এর মান বেরোলো 6,000। তাহলে কে যদি 6,000 হয়, তাহলে এক্স সমান কত? অতএব এক্স সমান 100 ইন্টু 6,000/4। তাহলে কত হয়?
1,500, তার মানে কত হলো 15, দুটো শূন্য আরও দুটো আছে, তার মানে 1.5 লক্ষ টাকা হলো এক্স। ওয়াই সমান কত? 100 ইন্টু কের মান বেরিয়েছে আমার কত? 6,000, 6,000 বসিয়ে দিয়ে 100 ইন্টু 6,000 বাই 5, 5 20 100, 6 দুগুণ 12, 1 2 3 4টে শূন্য, মানে 1,20,000 টাকা। জেড সমান কত? 100 কে বাই 6, 100 ইন্টু কে কত? 6,000 বাই 6,000, তাহলে 1-এর পরে 3 2 5টা শূন্য, 1 লক্ষ টাকা। তাহলে দেখো কোন ব্যাংক থেকে প্রত্যেকটি ব্যাংক থেকে তিনি 3টি ব্যাংকের প্রত্যেকটিতে কত টাকা করে রেখেছিলেন। তাহলে প্রথম ব্যাংকে রাখেন 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় ব্যাংকে 1,20,000 টাকা, তৃতীয় ব্যাংকে রাখেন 1 লক্ষ টাকা। দেখো আমাদের মোট সুদ তো সমান, তাহলে যেখানে সুদের হার কম সেখানেই বেশি টাকা থাকা উচিত, তাই হয়েছে প্রথম ব্যাংকে রেখেছেন 1.5 লক্ষ টাকা। মাঝামাঝি সুদ যেখানে 5%, সেখানে তাহলে মাঝামাঝি টাকা থাকা উচিত 1,20,000 টাকা। যেখানে সুদের হার সব থেকে বেশি, মোট সুদ কিন্তু সমান তো সবার, তাহলে সেখানে নিশ্চয়ই আসলটা কম হবে, তাই আসল সব থেকে কম তৃতীয় ব্যাংকে। তাহলে কোন ব্যাংকে কত টাকা রাখেন? অতএব তিনি প্রথম ব্যাংকে রাখেন কত টাকা? সমান 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে রাখেন সমান 1,20,000 টাকা। আর তৃতীয় ব্যাংকে কত টাকা রাখেন? অতএব তৃতীয় ব্যাংকে রাখেন কত? 1 লক্ষ টাকা। এইভাবে খুব সহজে অঙ্কটা করা গেল। আমার প্রথমে দেখে নিতে হলো 3টে ব্যাংকে টাকা রেখেছেন। অনেকটা খিচুড়ি পাকানো অঙ্ক মনে হচ্ছে, কিন্তু তা না। কোন ব্যাংকে কত টাকা রেখেছেন দেখে নিলাম। বলেছে কিন্তু 3টে ব্যাংকের আর কি বছর শেষে, তাহলে প্রত্যেকটা ব্যাংকের টার্ম লিখে নিলাম, এরকম পাশাপাশি রেখে করলে সুবিধে হয়, এবং সুদের হার লিখে নিলাম। তাহলে মোট সুদের পরিমাণ তো সমান, এটাই আমরা কে ধরে নিলাম, এইটুকুটাই কৌশল। তাহলে এক্স ওয়াই জেডকে কে দিয়ে প্রকাশ করলাম, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান মোট যে টাকা রেখেছিলেন 3,70,000 টাকা, একটা সমীকরণ পেলাম, সেখান থেকে কে বেরিয়ে গেল। আর এক্সও তো কে দিয়ে প্রকাশ করা আছে এখানে, ওয়াইও কে দিয়ে, জেডও কে দিয়ে। কে বেরিয়ে গেলেই তোমার সমাধানও আমাদের সহজে বেরিয়ে যাবে। এইখানেই সরল সুদ সংক্রান্ত প্রথম লেসন।